সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনেক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম আবারও তোমাদের সামনে আরও একটি সৃজনশীল কোশ্চেনের সমাধান নিয়ে, যেখানে প্রথমে আমার হচ্ছে উদ্দীপকের তোমার হচ্ছে 1 নম্বর মানে উদ্দীপকটা দুটো ভাগে ভাগ করে। একটাই বলছে একটি থলেতে 10টি নীল, তারপর 12টি হলুদ এবং হচ্ছে 4টি সাদা মার্বেল আছে। ওকে, আর দ্বিতীয়টা বলছে একটি মুদ্রাকে 4বার নিক্ষেপ করার পরে 4বার নিক্ষেপ বললেই হচ্ছে আমাদের একটু ব্যাপারটা একটু বড় সড়ো হয়ে যায়। তো সেক্ষেত্রে ওকে সেটা ব্যাপার না, আমরা হচ্ছে সৌজন্য সাপেক্ষে উদ্দীপকটা পড়ে ফেললাম। এখন সরাসরি চলে যাবো আমাদের ক নম্বর কোশ্চেনটাতে। ক নম্বর কোশ্চেন যেটা বলছে যে একটি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপ করা হলে মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা নির্ণয় করো। মৌলিক সংখ্যা তার মানে আগে আমাকে দেখতে হবে যে একটা ছক্কা নিক্ষেপ করলে প্রথমে কি কি আসতে পারে। তো আসতে পারে আমার কানা, আসতে পারে 1, তারপরে 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে তোমার এখানে 4, এখানে 4, ঠিক আছে 4 আসতে পারে, তারপর আসতে পারে হচ্ছে 5, তারপর হচ্ছে 6। ওকে, তাহলে এইগুলো কিন্তু ছক্কা, ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু আসতে পারে, এর থেকে কিন্তু কম হবে না, বা এর থেকে তোমার হচ্ছে বেশিও কিন্তু হবে না একবার ছক্কা নিক্ষেপে। ওকে, তো সেই ক্ষেত্রে এখন আমাকে যে কাজটা করতে হবে বলছে যে এখানে মৌলিক সংখ্যা তোমার হচ্ছে আসার সম্ভাবনা। তার মানে তোমার অনুকূল ঘটনাটা কি হচ্ছে মৌলিক সংখ্যা, মানে তুমি চাচ্ছ একটা মৌলিক সংখ্যা আসুক। এখন মৌলিক সংখ্যা আবার কি জিনিস? হ্যাঁ, যে সকল সংখ্যাকে ওই সংখ্যা নিজে এবং আলাদাভাবে এক দ্বারা, এক অথবা ওই সংখ্যা নিজে ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হয় না। নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে কি ভাগশেষটা শূন্য আসবে না। ওকে, মানে সুন্দর মান আসবে না, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে তোমার হচ্ছে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে 1। এখন মনে হবে 1 তো 1ই তো এমন একটা সংখ্যা, ঠিক আছে, কিন্তু ভাইয়া 1 কিন্তু কখনোই মৌলিক সংখ্যা না। কারণ আমি মৌলিক সংখ্যার সংখ্যাটা কি বললাম বলো তো? 1 অথবা ওই সংখ্যা নিজে, যেমন হচ্ছে 2। দেখো 2 এমন একটা সংখ্যা, দেখো এটাকে 1 অথবা ওই সংখ্যা নিজে ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করে ভাগশেষ শূন্য পাওয়া যায় না। কিন্তু 4কে কিন্তু আবার যায়, 4কে তোমার 1 দিয়েও যায়, আবার হচ্ছে 2 দিয়েও যায়, আবার হচ্ছে 4 নিজে দিয়েও যায়, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু 4 তোমার হচ্ছে কি বলতো মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা কোনটা হবে? যেমন 2। কিন্তু 1 কেন মৌলিক সংখ্যা না? কারণ আমি দেখো এই যে 1টা তো তোমার হচ্ছে সংজ্ঞার জন্যই ব্যবহার করতেছি, যে ভাইয়া 1 তো আমার লাগেই আপনার হচ্ছে কি বলতো এই যে মৌলিক সংখ্যা প্রমাণ করার জন্য, যে 1 অথবা ওই সংখ্যা নিজেই, ঠিক আছে। 2 অথবা ওই সংখ্যা নিজে কিন্তু বলে না, 1 অথবা ওই সংখ্যা নিজে। তাহলে 1 তো আসলে যে মৌলিক সংখ্যার নির্বাচনে নিয়োজিত, তো সেই জন্য ও বলছে আমার উপর আর লোড দিও না, আমি মৌলিক সংখ্যা হতে চাই না, ঠিক আছে, আমি মৌলিক সংখ্যা বের করবো কোনটা কোনটা মৌলিক সংখ্যা। ওকে, তো সেক্ষেত্রে সেই জন্য পৃথিবীর সব থেকে ছোট মৌলিক সংখ্যা আসলে 2, 1 না, ঠিক আছে। 1 হলো কাজে নিয়োজিত, বের করে, হ্যাঁ, কিন্তু 2 হচ্ছে কি বলতো তোমার একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। কারণ এই 3টা সংখ্যাকে এখানে এই 3টা সংখ্যাকে ওই সংখ্যা নিজে এবং 1 এইটা ব্যতীত আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করে ভাগফল শূন্য পাওয়া যায় না। তাহলে সেক্ষেত্রে এইটা তাহলে আমার কি আসলো বলতো? অনুকূল ঘটনা। আমরা জানি যে তোমার হচ্ছে সম্ভাবনা বের করার সূত্রটা হচ্ছে কি? অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ঘটনা। সমগ্র সম্ভাব্য তার মানে কি যেই সকল ঘটনা ঘটতে পারে, সম্ভাব্য ঘটনা তার মানে আমি যা চাচ্ছি আসলে তাই তো হবে, ব্যাপারটা এমন না। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু যে 1, 2, 3, 4, 5, 6 এই 6টার মধ্যে যে কোনো একটা পড়তে পারে। তাহলে সেক্ষেত্রে সমগ্র সম্ভাব্য ঘটনা কত হয় বলতো? 6, ঠিক আছে, 6। আর অনুকূল ঘটনা এখানে কত হয় বলতো? যে মৌলিক সংখ্যার জন্য যে 3টা, তাহলে যে 3, ঠিক আছে, 3 আর 6 কাটাকাটি করলে অ্যান্সার কত হয়? 1/2। ওকে, এটাই কিন্তু আমার কাঙ্ক্ষিত উত্তর। আমরা হচ্ছে এখান থেকে দেখে নিতে পারি, এই দেখো, ঠিক আছে, এই দেখো এখানে হচ্ছে ছক্কাটি মৌলিক সংখ্যা আসার সম্ভাবনা, পি অফ এ যদি একটা প্রবাবিলিটি ধরে নিই, তাহলে সেক্ষেত্রে এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে 3/6। আর এখানে তোমরা যদি এটা না লিখে যদি অনুকূল ঘটনা ডিভাইডেড বাই সমগ্র সম্ভাব্য ঘটনা লিখতে চাও তাও লিখতে পারো, তো সেক্ষেত্রে আরও একটু সুন্দরভাবে ভালোভাবে মিলে যাবে। ওকে, তাহলে এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে খ নম্বর কোশ্চেনটা। তো দেখো বন্ধুরা, আমাদের খ নম্বর কোশ্চেনে যেটা বলছে যে 2 নং এর আলোকে তোমার হচ্ছে প্রবাবিলিটি অঙ্কন করো আর হচ্ছে নমুনা ক্ষেত্রটি লিখো। এই যে যখনই আমাদের বলছে যে তোমার 2 নং, হ্যাঁ মানে 2 নং এ আসে কি বলতে 4বার নিক্ষেপ করো। ওকে, তাহলে 4বার নিক্ষেপ করলে ব্যাপারটা কিন্তু একটু বড় হয়ে যায়, আমরা জানি যে একটু বড় হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে যে ভাই এত বড় একটা ব্যাপার স্যাপার? তাহলে সেই ক্ষেত্রে দেখো এটা আমরা হচ্ছে এখান থেকে একটু দেখে নিই। এই যে দেখো
তোমার এখানে কিন্তু পুরা দেখো এই যে পুরা তোমার হচ্ছে প্রবাবিলিটি ট্রিটা কিন্তু তৈরি করা আছে। তো এটা আমরা হচ্ছে এখানে কিন্তু খুব সহজে আটাই ফেলছি, বাট আমরা যখন তোমার হচ্ছে খাতার মধ্যে এই ব্যাপারটা অ্যান্সার করব তখন কিন্তু খাতাটা এইভাবে ধরলে এখানে কিন্তু অ্যাডজাস্ট করা খুব কঠিন হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই খাতাটাকে একটু ঘুরিয়ে এই দেখো এইভাবে লিখবা। এইভাবে লিখলে আসলে কোনো টিচারই মার্ক কাটবে না অবশ্যই, ঠিক আছে। আর সুন্দর হলে অবশ্যই টিচার তোমাকে ভালোই বুঝবে যে তুমি আসলে ভালোই লিখছো। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এইভাবে অবশ্যই আমরা এখান থেকে লেখা শুরু করব। এবং হচ্ছে এখানে যে আমাদের ফল সংখ্যা যেগুলো আসবে, যে ভাইয়া আমি কিভাবে বুঝবো যে আমার মোট ঠিক আছে কিনা, যে তোমার হচ্ছে এখানে তোমার নমুনা ক্ষেত্রটা তৈরি হয় কি বলতো, মোট ঘটনা যতগুলো ঘটনা ঘটে সবগুলো ঘটনা একসাথে নিয়ে গঠিত সেট হলো কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেট। তাহলে প্রত্যেকটা ঘটনা যদি আমরা হচ্ছে একটা সেট আকারে প্রকাশ করতে পারি তাহলে সেক্ষেত্রে সেটাই হবে হচ্ছে কি বলতো তোমার নমুনা ক্ষেত্র। আর এই নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা ঘটনাকে বলে হচ্ছে নমুনা বিন্দু। ওকে, নমুনা বিন্দু। ওকে, আচ্ছা এটা সম্পর্কে আমরা হচ্ছে একটু পরে জানতে পারবো। তো আমরা প্রথমে আসলে দেখতে যাচ্ছি যেটাকে আমরা হচ্ছে কিভাবে আঁকতে পারি। ওকে, তাহলে যেভাবে আঁকতে পারি সেটা হচ্ছে এই দেখো তোমার হচ্ছে প্রথমে লিখবো ধরো প্রথম মুদ্রা। ওকে, প্রথম মুদ্রার ক্ষেত্রে এখন প্রথম মুদ্রার প্রথমে কি আসতে পারে, হেড আসতে পারে বা টেল আসতে পারে, ঠিক আছে। তারপরে দ্বিতীয়টার ক্ষেত্রে আবার এমন হতে পারে যে প্রথম মুদ্রার হেড আসছে আবার কি দ্বিতীয় মুদ্রারও হেড আসছে, ঠিক আছে। দ্বিতীয় মুদ্রা মানে দুইবার যেহেতু নিক্ষেপ করছে মানে দুইবার, তৃতীয়বারের ক্ষেত্রে, ঠিক আছে। দ্বিতীয়বারও কিন্তু এই কাজটা হতে পারে। তাহলে এমন হতে পারে যে প্রথমবারে আবার হেড আসছে ঠিকই, বাট দ্বিতীয়বারে আসছে হচ্ছে তোমার কি টেল। তারপরে এমন হতে পারে প্রথমবারে আসছে টেল, দ্বিতীয়বারে হেড, আবার এমন হতে পারে প্রথমবারে টেল, দ্বিতীয়বারেও কি বলতো টেল, ঠিক আছে। তারপরে এখান থেকে আবার পসিবিলিটিস তৈরি হবে তৃতীয়বারের ক্ষেত্রে, এখানেও তোমার হচ্ছে হেড টেল, তারপরে এইখানেও হেড টেল। তো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এরকম করে হেড টেল করে আমাদের কিন্তু নতুন নতুন পসিবিলিটিস তৈরি হতে থাকবে এবং তোমার হচ্ছে সম্ভাবনার শাখাও কিন্তু নতুন নতুন করে বাড়বে। ওকে, এখান থেকে আবার বাড়বে, ওকে আবার বাড়বে, আবার হেড টেল এভাবে হেড টেল করে যাবে। তো সেক্ষেত্রে বেশ বড়সড় একটা ব্যাপার হবে যেরকম। ওকে, তারপরে এইখান থেকে ভাই এটা তো আমি করে ফেললাম, এরপরে আমি হচ্ছে নমুনা ক্ষেত্রটা তৈরি করব কিভাবে। তো নমুনা ক্ষেত্র তৈরি করা খুবই সহজ। কিভাবে তৈরি করব, এই যে দেখো তোমার হচ্ছে প্রথমে শাখাগুলো চিন্তা করবো, ঠিক আছে। এই যে দেখো শাখা, তাহলে প্রথমে ধরো এইখান থেকে শাখাটা গেছে তোমার এইখানে, তাহলে একটা হেড, তারপর এখান থেকে আরেকটা হেড, তারপর আরেকটা হেড, তারপর আরেকটা হেড। তাহলে প্রথমটা হচ্ছে কি বলতো যে আমাদের চারবার নিক্ষেপ করেছে চারবারই হেড আসছে, ঠিক আছে। তাহলে এটা একটা ঘটনা হতে পারে। তারপরে হতে পারে হচ্ছে এই দেখো আরেকবার, এই দেখো এইটা একটা এইচ, এটা একটা এইচ, এটা একটা এইচ, এখান থেকে কি এই যে আবার এখানে চলে যেতে পারে, দেখো টেল। তার মানে কি তিনটা হেড একটা টেল, তিনটা হেড আসছে বাট একটা টেল আসছে। ওকে, আচ্ছা তাহলে যে দেখো এখানে আমরা দেখো নমুনা ক্ষেত্র পাবো একটা করে, ঠিক আছে। তাহলে এরকম করে আমরা যখন তোমার হচ্ছে প্রত্যেকটা তোমার হচ্ছে নমুনা বিন্দুগুলো লিখবো বা প্রত্যেকটা ঘটনা লিখবো, তাহলে সেটাই হচ্ছে তোমার পুরাটা যখন লিখে ফেলতে পারবো তো সেটা পুরোটাই হয়ে যাবে হচ্ছে কি বলতো নমুনা ক্ষেত্র। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পুরোটা নমুনা ক্ষেত্র লিখতে পারি। ওকে, তারপর যেমন ধরো দেখো লাস্টেরটা কী হবে, ধরো এই যে এখান থেকে প্রথমে এই শাখা থেকে তারপরে এইখানে, তারপরে এইখানে, তারপরে এইখানে, তারপরে একদম লাস্টে যে এইখানে, ঠিক আছে। তাহলে এখানে হবে কি টি 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 টি, মানে চারটা টি। এখন কীভাবে বুঝবো যে ভাইয়া এত বড় একটা ব্যাপার স্যাপার আমার ঠিক আছে কিনা আমি কীভাবে বুঝতে পারবো। তো এই কথাটা সবসময় মনে রাখতে ভাইয়া যে 2n সংখ্যক বার আমি যদি মুদ্রা নিক্ষেপ করি তাহলে ফলাফল আসে সবসময় 2n সংখ্যক বার। এখন কথা হচ্ছে ভাই এন আবার কি, ধরো প্রথমবার যখন নিক্ষেপ করবো মানে একটা প্রথমবার বলতে হচ্ছে কি একটা মুদ্রা যখন একবার নিক্ষেপ করবো তখন সেক্ষেত্রে এন এর মান হবে 1, তাহলে সেক্ষেত্রে আমার ফল সংখ্যা আসবে 2। যদি আমি একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করি তাহলে হচ্ছে কি 2 এর পাওয়ার 2, তাহলে ফল সংখ্যা আসবে 4। তারপরে 2 এর পাওয়ার 3 তিনবার নিক্ষেপ করলে তাহলে ফল সংখ্যা আসবে কত বলো তো তোমার 8। আর যদি আমি 4বার নিক্ষেপ করি তাহলে ফল সংখ্যা আসবে কি 16। ওকে, অবশ্যই 2 এর পাওয়ার 4 তার মানে কি 16। তো আমরা দেখবো যে এখানে আসলে 16টা আসতেছে কিনা। 16টা যদি আসে দেখি আমরা গুণে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তাহলে দেখো আমার কিন্তু 16টা আসছে। তাহলে আমরা ভাববো যেটা ঠিক আছে, ঠিক আছে। প্রত্যেকটা এগুলো হবে কি বলতো নমুনা বিন্দু, আর এই নমুনা বিন্দুগুলো নিয়ে গঠিত যে সেট সেটাকে বলবো হচ্ছে কি নমুনা ক্ষেত্র। ওকে, আশা করি আমরা হচ্ছে এটা পুরোপুরি ভালোভাবে বুঝতে পেরেছি। এখন আমরা চলে যাব আমাদের গ নম্বর কোশ্চেনটাতে। দেখি আমাদের গ নম্বর কোশ্চেনে যেটা বলা হয়েছে যে যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হয় তাহলে তবে সবগুলো মার্বেল হলুদ হওয়ার সম্ভাবনা। তার মানে হচ্ছে কি বলতো তুমি এখানে কিন্তু দৈবভাবে তুলতেছো। ওকে, দৈবভাবে মানে কি না দেখে তুলতেছো, ঠিক আছে, না দেখে। তাহলে না দেখে যখন একটা তুমি
বল উত্তোলন করবে বা মার্বেল উত্তোলন করবে, তখন সেক্ষেত্রে তুমি কিন্তু জানতেছো না যে তুমি কি হলুদ মার্বেল তুলতেছো নাকি তুমি সাদা মার্বেল তুলতেছো না তুমি নীল মার্বেল তুলতেছো। এটা কিন্তু বোঝার না দেখে যদি তুমি তুলতে যাও তাহলে কিন্তু বোঝার কোনো রকম উপায় আমাদের কাছে নাই, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে মোট বল আছে কি কয়টি সেটা জানতে হবে। যে আপনি হচ্ছে যখন এই ঝুড়িতে আপনার হচ্ছে থলেতে যখন আপনি চোখ বন্ধ করে একটা বল আপনি তুলতে যাবেন, তখন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই বলটি এই যে দেখেন এখানে মোট যতগুলো বল আছে না, মোট যতগুলো বল আছে এর মধ্যে থেকে কিন্তু একটা হবে। মোট যতগুলো বল আছে তার মধ্যে থেকে এই একটাই হবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমার সমগ্র সম্ভাব্য ঘটনা কি হবে, যতগুলা বল আছে, এই যে দেখুন যতগুলা বল আছে, ঠিক আছে। তাহলে কতগুলা বল আছে মোট, এই যে আমাদের বল আছে হচ্ছে মোট 30টি, ঠিক আছে। তাহলে কিন্তু এই 30টা, এই যে প্রথম হচ্ছে 10টা, তারপরে হচ্ছে হলুদ আছে, এই যে হলুদ আছে 12টা, তারপরে হচ্ছে সাদা আছে 8টা। তাহলে মোট হচ্ছে কয়টা বলো তো, 30টা বল আছে। তাহলে থলেতে কিন্তু বা ঝুড়িতে কিন্তু তোমার হচ্ছে 30টা বল আছে। তাহলে যখন তুমি চোখ বন্ধ করে তুলবে তাহলে অবশ্যই কিন্তু যে কোনো একটা 30টার মধ্যে যে কোনো একটাই কিন্তু তোমার হাতে আসবে, ওকে। তাহলে সেই ক্ষেত্রে তোমার হচ্ছে প্রথমবার যখন তুমি হলুদ বল তুলতে যাচ্ছ, প্রথমবার বুঝো কিন্তু প্রথমবার চোখ বন্ধ করে এই যে হলুদ বল তুলতে যাচ্ছি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে প্রথমে ঝুড়িতে আসলে বল আছে কয়টা, মোট 30টা, আর চাচ্ছি কি হলুদ বল। তাহলে অনুকূল ফলাফল কত হবে, এই যে 12টি, কারণ 12টা হলুদ বল আছে, ঠিক আছে। তাহলে 12টার মধ্যেই তো হবে অ্যান্সার, ঠিক আছে, এর বাহিরে তো হবে না। তো সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে কি অনুকূল ঘটনা ডিভাইডেড বাই কি বলতো, সমগ্র সম্ভাব্য ঘটনা, ওকে। তাহলে সেই ক্ষেত্রে অনুকূল ঘটনা কত হচ্ছে বলতো, যেটা তুমি চাচ্ছ। তো তুমি চাচ্ছ কি হলুদ বল, তাহলে হলুদ বল আছে 12টা, তাহলে তোমার অনুকূল ঘটনা হবে হচ্ছে 12, আর হচ্ছে সমগ্র সম্ভাব্য ঘটনা হবে কি মোট যতগুলা বল বা মার্বেল ওখানে তোমার হচ্ছে উপস্থিত আছে। মার্বেল কয়টা আছে, 30টা আছে। তাহলে সেই ক্ষেত্রে 12/30। এখন এটা প্রথমবার তুলতে হবে। এখন তোমাকে বলছে একে একে মানে একবারে 4টা না, একে একে মানে এই একটা তুললা, আবার এই একটা এইভাবে হয়ে 4টা তোমাকে বল তুলতে হবে, মার্বেল তুলতে হবে, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে ভাইয়া এখন বলছে প্রতিস্থাপন না করে, কোশ্চেনে বলছে প্রতিস্থাপন না করে মানে পুনরায় স্থাপন করা যাবে না। আমি যখনই তোমার হাতে একটা বল তুলবো এটাকে আমি আর ফেরত ওখানে রাখতে পারবো না, পুনরায় স্থাপন করা যাবে না, ওকে। তার মানে আমি যেই একটা বল পাইছি আমি সোজা বলটা পকেটে রাখবো, ঠিক আছে। প্রতিস্থাপন না করে মানে হচ্ছে কি বল তুলবো, পরে বল পকেটে রেখে দিব, ঠিক আছে। আমরা কিন্তু আর ঝুড়ির মধ্যে রাখবো না। তো যখন সেক্ষেত্রে আমি যখন প্রথমে তোমার হচ্ছে বলটা তুললাম, তখন সেক্ষেত্রে আমার কি ঝুড়িতে সবগুলা বলই ছিল 30টা, কেউ চুরি করে নাই বল, 30টাই ছিল। আর হচ্ছে হলুদ বল ছিল 12টা, সেই জন্য আমার হচ্ছে এইভাবে আসছে। কিন্তু যখন আমি দ্বিতীয়বার যখনই তুলতে যাব দ্বিতীয়বার তুলতে গিয়ে আমি তখন কিন্তু আর সেই আগের মতন কিন্তু 30টা বল কিন্তু এখন আর পাবো না। কেন পাবো না, ওই যে প্রথমবার তো একটা বল পেয়ে যে তুলে রাখছি পকেটে, ঠিক আছে, তুলে তো রাখছি, ওকে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আবার সেই বলটা কি আবার হলুদ হওয়ার সম্ভাবনা, যেহেতু তার মানে অবশ্যই আমি ধরে নিব এটা হলুদ বল পাইছি, খুশি হয়ে গেছি, পকেটে রেখে দিছি, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এখন কিন্তু আমার মোট ঝুড়িতে কিন্তু বল আছে আর 29টি, ঠিক আছে। বল কিন্তু কমে যাবে, ওকে, বল কমে যাবে, ওকে। এখানে বল হবে কয়টা বলো তো, 29টা, হ্যাঁ 29টাই, যেখানে এখানে বল সংখ্যা হবে হচ্ছে 29টি, দ্বিতীয়বারে কমে গেছে কিন্তু। আর বল কোনটা তুলতেছি, মনে মনে হলুদ বলই তো তুলতেছি, হলুদ বলই তো চাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে হলুদ বলও কিন্তু এখন আর 12টা নাই, একটা আছে, এই 11টা আছে, একটা না 11টা, ঠিক আছে। একটা তো আমার পকেটে, সেটা আমি গুনে ফেলছি। যাই হোক, তাহলে এই যে আমার পকেটে যেটা আছে সেটা বাদে এখন ঝুড়িতে আছে কয়টা বলো তো, 11টা, ঝুড়িতে আছে 11টা। আবার হচ্ছে তৃতীয়বার যখন মার্বেল তুলতে গেছি তখন হচ্ছে তোমার এই দেখো আরো দুইটা কমে গেছে, কারণ তৃতীয়বারে আবার কি 2টা ঢোকাই ফেলছি পকেটে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে এখানে কিন্তু এই যে তোমার মোট বল থেকেও কমবে, আবার হচ্ছে কি বলতো হলুদ বল থেকে কমতেছে কিন্তু, কারণ আমি হলুদ বলের জন্য চাচ্ছি। সাদা বল বললে সাদা বল থেকে কমতো, সাদা বল পকেটে রাখতাম, ঠিক আছে। তাহলে চতুর্থবারে কি হবে বলতো, এই যে তোমার 27 মানে 9/27, মানে এখান থেকে আরো 3টা করে কমে যাবে, 3টা করে কমে যাবে, ওকে, 3টা করে কমে যাবে। তাহলে হবে কত বলতো, 9/27। তাহলে যেহেতু চতুর্থবার বলছে মানে 4বারই বলটা তুলতে বলছে, আর এক্সট্রা আরেকবার বলে নাই। কিন্তু যদি আমাদের 5বার বলতো তাহলে কিন্তু আরো 1 কমতো, আরো 1,
যে ভাইয়া একে একে 4টা বল ঢুকাই ফেলছি, তাহলে সেই ক্ষেত্রে এখন বল আছে হচ্ছে 26টা। ওকে, আর হচ্ছে হলুদ বলই রাখতেছি, কারণ হলুদ বলটা আমি চাচ্ছি, ওই বল না মার্বেল একই দুইটাই গোল, ঠিক আছে, ওই তো মার্বেল। তাহলে সেই ক্ষেত্রে এটা হচ্ছে কি বলতো, তখন হয়তো 8/26। কিন্তু যেহেতু আমাদের হচ্ছে 4বারের বেশি বলা নেই, তো সেই ক্ষেত্রে এখানেই হচ্ছে আমরা থেমে যাব। ওকে, তো থেমে গিয়ে আমরা হচ্ছে এখন জাস্ট কি করবো বলতো, যে মোট যে আমাদের পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হলে সবগুলো মার্বেল তোমার হচ্ছে হলুদ হওয়ার সম্ভাবনা। ওকে, তাহলে এই যে আমাদের 4টা যে সম্ভাবনা আসছে, এগুলো লাস্টে আমরা জাস্ট গুণ করে দিব, ঠিক আছে। একই ঘটনা তো, তো সেই ক্ষেত্রে আমরা একই ঘটনার জন্য আমরা কি করি বলতো, সবগুলার মানগুলোকে কি করে দিব বলতো, গুণ করে দিব, ঠিক আছে। একটার উপর একটা কিন্তু নির্ভর, ওকে, একটা আরেকটার উপর ডিপেন্ড করে, সেই জন্য হচ্ছে লাস্টে আমরা কি করে দেবো বলতো, এই তোমার হচ্ছে 4টা মানকেই আমরা হচ্ছে গুণ করে দিব। তো ক্যালকুলেটারে গুণ করার নিয়ম আমরা জানি, একবারে আমরা সুন্দর মতন গুণটা করব। সেটা হচ্ছে ভগ্নাংশের গুণ কীভাবে করে, যে দেখো তোমার প্রথমে শিফটের নিচে হচ্ছে তোমার ক্যালকের নিচে হচ্ছে বক্স, এই বক্সটা ডাবল বক্স, ঠিক আছে, ডাবল বক্স দিলে প্রথমে হচ্ছে 12, নিচে হচ্ছে 30, 12 নিচে হচ্ছে 30। তারপরে দেখো নিচে কিন্তু গুণ দিব না, এই নিচে গুণ দিলে হবে না কিন্তু, ডিলিট। ওকে, যে ডানে গিয়ে ডানে যাব, হ্যাঁ, ডানে গেলে এরপর হচ্ছে এখানে আবার হচ্ছে ডাবল বক্স 11 হচ্ছে 29, ঠিক আছে, আবার গুণ দিয়ে আবার ডাবল বক্স 10, তারপর হচ্ছে এখানে 28। ওকে, তারপর এখানে আবার গুণ দিয়ে তোমার হচ্ছে 9 হচ্ছে কত বলতো 27, ঠিক আছে। এই যে দিলাম, দেখে ফেললে একবার উত্তর চলে আসবে। এখানে এই যে দেখো 11 হচ্ছে 609, এটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর, এটাই হবে তোমার কাঙ্ক্ষিত উত্তর। আশা করি প্রতিস্থাপন না করে ব্যাপারটা তোমরা খুব সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছ। ওকে, ঠিক আছে বন্ধুরা, সবাই আশা করি সবাই এই ব্যাপারটা প্রতিস্থাপন না করার ব্যাপারটা খুব সুন্দরভাবে ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পেরেছ। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।